10,000-এরও বেশি আমেরিকান সৈন্য যেখানে সব সময় থাকে, এরকম একটি গুরুত্বপূর্ণ দেশে আমেরিকারই আরেক পরম মিত্র ইসরায়েল অতর্কিত হামলা করে 6 জন মানুষকে হত্যা করেছে। যদিও তাদের এই হত্যাটি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ হামাস যোদ্ধাদের উদ্দেশ্য করে চালানো এই বিমান হামলাটি তারা সফল করতে পারেনি। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আজকে এই প্রযুক্তিগত উন্নয়নের সময় কিভাবে হামাস নেতাদেরকে টার্গেট করে ইসরায়েল মারার চেষ্টা করছে এবং কোন কৌশলে তারা বেঁচে গিয়েছে এবং দোহার মতো একটি উন্নত আধুনিক সামরিক শক্তি সমৃদ্ধ দেশ যার আমেরিকার পৃষ্ঠপোষকতা আছে, কিভাবে ইসরায়েলের হামলাটিকে প্রতিহত করতে পারল না, এমনকি জানলই না। চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে কাতার একটি খুবই ছোট রাষ্ট্র, কিন্তু খুবই ধনী রাষ্ট্র। কাতার পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের মধ্যে একটি। কাতার তার এই ধনকে ব্যয় করে মূলত ফ্যান্সি কিসমের সামরিক যান কিনে। পৃথিবীর উন্নত মানের প্লেন, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাতারের কাছে আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সকল ব্যবস্থার নিয়ন্ত্রণ কাতারের হাতে নেই। এই সকল মূলত আমেরিকান প্রযুক্তি, কিছু চীনা প্রযুক্তি আছে, কিছু রাশিয়ান প্রযুক্তি আছে, কিন্তু প্রায় 90%-রও বেশি কাতারের যে প্রতিরক্ষা সরঞ্জামাদি সেটি আমেরিকার দ্বারা প্রস্তুতকৃত, আমেরিকান দ্বারা পরিচালিত। কাতারের নিজেদের আসলে সক্ষমতা খুবই কম। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মিডল ইস্টের অন্যান্য যে দেশগুলো আছে, কাতার, আবুধাবি, ওমান, এই সকল দেশ কিন্তু তাদের নিজেদের একটি পেশাদার সেনাবাহিনী কখনো গঠন করতে দেয়নি। এর একটি বড় কারণ হচ্ছে এখানকার যারা শাসক আছেন তারা কিন্তু সবসময় একটি ভয় থাকেন যে একটি সুদক্ষ এবং একটি প্রফেশনাল প্রতিরক্ষা বাহিনী অথবা সেনাবাহিনী তাদের এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে। তাই তারা কখনোই একদম শুরু থেকে, এমনকি সৌদি আরবেও একটি পেশাদার সেনাবাহিনী নেই। যেমন বাংলাদেশের একটি পেশাদার সেনাবাহিনী আছে, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু দেশকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। কাতারের মতো ধনী দেশের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে বাস্তবতা হয়নি, কারণ কাতারের যে শাসনকর্তা আছেন তারা মূলত একটি রাজবংশের মতো করেন। হ্যাঁ, যদিও তাদের প্রধানমন্ত্রী আছে, কিন্তু ক্ষমতার উৎস কিন্তু সেখানকার রাজা। তো কাতারের শেখরা কখনোই চান না যে তাদের ক্ষমতাকে কেউ প্রশ্নবিদ্ধ করুক অথবা তাদের ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিক। এর পরিণতি যা হওয়ার তাই হয়েছে যে কাতারের নিজস্ব কোনো দক্ষ সেনাবাহিনী নেই। তাদের সুরক্ষার জন্য তারা মূলত ডিপেন্ড করে আমেরিকার দয়ার উপর। হ্যাঁ, আমেরিকার সঙ্গে কাতারের একটি সুরক্ষা চুক্তি আছে, যার ফলে কাতার কিন্তু কিছু সুরক্ষা পেয়ে থাকে, কিন্তু সেই সুরক্ষা কতদূর? সেই সুরক্ষা চুক্তি কি কাতারকে ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষা করবে? সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে বিগত ফুটবল বিশ্বকাপ কাতার আয়োজন করে বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করেছে। খুবই সীমিত আয়তনের কিন্তু অসীম সম্পদের একটি দেশ কাতার। সম্পদের জোরে তারা অনেক কিছুই করেছে, যার মধ্যে ভালো কিছুও আছে। যেমন মিডল ইস্টের সবচেয়ে নিরপেক্ষ সংবাদপত্র আল জাজিরা কিন্তু কাতার দ্বারা পরিচালিত। তো কাতার তাদের অর্থের কিছু ভালো ব্যয় করেছে। আল জাজিরা ছাড়া ইসরায়েল ফিলিস্তিনের নিরপেক্ষ তথ্য আমাদের কাছে আসবে না। আপনারা জানেন যে ইউরোপিয়ান মিডিয়া, বিবিসি, সিএনএন, এরা সকলেই কিন্তু বায়াসড। এরা কোনোভাবেই ইসরায়েলের দোষ ত্রুটি পৃথিবীর সামনে উন্মোচন করে না। সত্য এবং নিরপেক্ষ একটি সংবাদ মাধ্যম হচ্ছে আল জাজিরা, এবং বাংলাদেশের বিগত স্বৈরাচারী সরকারের বেশ কিছু তথ্য উন্মোচনের ক্ষেত্রে আল জাজিরা ভালো প্রতিবেদন প্রকাশ করেছে। এনিওয়ে, তো এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে কাতার মূলত চেষ্টা করছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে একটি সন্ধি অথবা চুক্তি করার ক্ষেত্রে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা সে ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমেরিকা এবং ইসরায়েলের একটি স্বভাব আছে, যখন তারা কোনো পক্ষের সঙ্গে যে একটা সমঝোতার আয়োজন অথবা চেষ্টা করে, পেছনে পেছনে কিন্তু সেই সমঝোতাকারী সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করার পায়তারা করে। এই একই সিনারিও আমরা দেখেছিলাম ইরানে। বলা যায় যে একটা ম্যাসিভ হামলা যেটা ইসরায়েল করেছিল, তার কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র বলেছিল যে ইরানকে সে 2 সপ্তাহ সময় দিচ্ছে এবং 2 সপ্তাহের মধ্যে ইসরায়েল বা আমেরিকা কেউ ইরানের বিরুদ্ধে কিছু করবে না। কিন্তু আমরা কি দেখলাম?
একদম চিহ্নিত করে ইরানের সামরিক এবং রাজনৈতিক নেতাদেরকে বিমান হামলার মাধ্যমে হত্যা করা হলো। সে একই কায়দা এবার দোহাতে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ইরান না হয় একটি দুর্বল রাষ্ট্র, ইরানের সক্ষমতা অত নেই, অথবা ইরানের আমেরিকার মতো বন্ধু নেই, কিন্তু কাতারের তো আমেরিকার মতো একটি পরাক্রমশালী বন্ধু আছে এবং তার নিজস্ব টেকনোলজি অনেক আধুনিক। তাহলে প্রথমত সে কেন ফিলিস্তিনের বলা যায় যে জেনোসাইডকারী ইসরায়েলের আক্রমণ, নিজ দেশে আক্রমণ ঠেকাতে পারল না? এবং কিভাবে ইসরায়েল একদম স্পেসিফিক কোন বিল্ডিংয়ের কোন ফ্লোরে হামাস নেতারা মিলিত হচ্ছে এই তথ্য পেয়েছে? একইভাবে ইসরায়েল কিভাবে ইরানের সামরিক বাহিনীর প্রধান অথবা অন্যান্য রাজনৈতিক এবং সামরিক নেতারা কোথায় আছে সেই তথ্য পেয়েছে? এটা একটি দারুণ প্রশ্ন। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, কিছুদিন আগে বেঞ্জামিন নেতানিয়াহু একটা ভিডিও কনফারেন্সে বলেছেন যে ইসরায়েল পৃথিবীর সব জায়গায় বিদ্যমান। তিনি সামনের সারিতে উপস্থিত দর্শকদেরকে বলছেন যে আপনার হাতে কি কোনো মোবাইল আছে, আপনি কোনো মোবাইল ব্যবহার করেন? দর্শকদের মধ্যে বলছে হ্যাঁ করি। সেটা হচ্ছে একটি ইসরায়েলের অংশ। দ্যাট মিন্স ইসরায়েল তার প্রযুক্তি দিয়ে পৃথিবীর এমন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে স্বাভাবিকভাবে পৌঁছানো সম্ভব না। আজকে আপনি যে ফোন ব্যবহার করছি সেই ফোনের একটি বড় অংশই কিন্তু ইসরায়েল নিয়ন্ত্রিত অথবা ইসরায়েল সমর্থিত প্রতিষ্ঠানগুলো করে। আপনারা জানেন যে রিসেন্টলি জাতিসংঘ ঘোষণা দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনে জেনোসাইড করছে, জাতিগত নিধন করছে। এবং এই জাতিগত নিধনের যে জাতিসংঘের সংজ্ঞা, তার 5টির 4টিতেই ইসরায়েল বলা যায় যে গিলটি পেয়েছে, অর্থাৎ ইসরায়েলের দোষ সাব্যস্ত হয়েছে। এবং জেনেভা কনভেনশন অনুযায়ী এবং আন্তর্জাতিক ল অ্যান্ড অর্ডার অনুযায়ী জেনোসাইডকারী দেশ যেমন অপরাধী, তাকে সমর্থনকারী দেশও সমান অপরাধী। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতের কাঠগড়ায় যুক্তরাষ্ট্রকেও দাঁড়াতে হবে। এবং যুক্তরাষ্ট্রের যারা নীতি নির্ধারক অথবা যারা সচেতন নাগরিক, তারা অলরেডি বিষয়টি বুঝতে পারছে যে আগামী ফিউচারের ইউএসএ তার এই দাপট এবং তার আত্মমর্যাদা নিয়ে থাকতে পারবে না, কারণ অন্যায়ের প্রতিকার তো করতেই হবে। যাই হোক, আমরা আলোচ্য বিষয়ে ছিলাম যে ইসরায়েল কিভাবে নিশ্চিত হচ্ছে যে কোথায় হামাস নেতারা আছে অথবা কোথায় ইরানের নেতারা আছে। মূলত যে ফোন আমরা ব্যবহার করছি, পৃথিবীতে সকল স্মার্টফোনের মধ্যে জিপিএস আছে। সকল স্মার্টফোনের মধ্যে এমন কিছু টেকনোলজি আছে যে ফোন সঠিকভাবে তার অবস্থান বিভিন্ন প্রতিষ্ঠানকে জানাতে পারে। শুধু তাই নয়, আপনারা জানেন যে পেগাসাস অথবা এই ধরনের ইসরায়েলি কিছু টেকনোলজি আছে যে ফোনের ইন্টারনেট সংযোগ যদি নাও থাকে তবুও সে ফোনের ব্যবহারকারীর কথা শুনতে পারে, ভিডিও রেকর্ড করতে পারে এবং তার অ্যাবসেন্সে তার সকল সফটওয়্যারের অ্যাক্সেস নিতে পারে, ইনক্লুডিং হোয়াটসঅ্যাপ এবং ইমেল। এবং প্রয়োজন অনুসারে সেই তথ্যগুলো সে যেই কোম্পানি অথবা যে অপারেটর পেগাসাসকে নিয়ন্ত্রণ করছে তার কাছে পাঠাতে পারে। তো এই টেকনোলজি যদি ইসরায়েলের কাছে থাকে, ইসরায়েল তাহলে শনাক্ত করতে পারবে না যে এই ফোনটি কোথায় আছে, কারণ সে ফোন কোথায় আছে এবং কী ব্যবহার করছে এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই তো পেগাসাসের মতো ভয়ঙ্কর কিছু অন্যায় সফটওয়্যারকে অ্যাপ্লাই করে। তো একইভাবে যে সকল ইরানি সামরিক বাহিনীরা অথবা ইরানের রাজনৈতিক নেতারা বলা যায় যে ইসরায়েলের আক্রমণে নিহত হয়েছেন অথবা আহত হয়েছেন, তাদের একটি বড় ভুল ছিল তারা নিজেরা ফোন ব্যবহার না করলেও তাদের ড্রাইভার, তাদের বডিগার্ড এরা কিন্তু ফোন ব্যবহার করত। এবং তাদের অনেকে বেশি সংখ্যক 20 জন 50 জন করে বডিগার্ড রাখতো। এই বডিগার্ডের কেউ না কেউ কিন্তু ফোন ব্যবহার করতো, তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় তাদের তথ্য আপডেট করতো। এবং এই সকল তথ্যাদি কিন্তু ইসরায়েলের আইডিএফ, ইসরায়েল ডিফেন্স বলা যায় ফাংশনালিটি, আইডিএফ, সে কিন্তু এটাকে ট্র্যাক করতো। আইডিএফ এটা ট্র্যাক করার পরে যথারীতি যেটা হয় যে বাঘের সামনে এসে যদি হরিণ নাচানাচি করে বা খেয়ে ফেলে, তাই হয়েছে। আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, বর্তমান প্রযুক্তিগত বিশ্বে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং বেশ কিছু ক্রিটিক্যাল টেকনোলজি আছে যেটা শুধুমাত্র ইসরায়েলের কাছে আছে। হ্যাঁ, ইসরায়েলের উপর পুরো পৃথিবী ডিপেন্ড না, কিন্তু ইসরায়েল এমন কিছু প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করেছে যেটা আসলে অন্যান্য আরব দেশের পক্ষে সম্ভব না। আজকে দোহায় এই আক্রমণের পরবর্তীতে বিশ্বের যে ওআইসি
52টি মুসলিম দেশের যে সংগঠন এবং 22টি আরব দেশের যে বলা যায় যে একটি সংগঠন, সব মিলিয়ে দোহায় একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, যেখানে মূলত মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা পররাষ্ট্র মন্ত্রীরা উপস্থিত হয়েছিলেন। সেখানে মিশরের বলা যায় স্বৈরশাসকই বলবো আমি, কারণ তিনি আসলে ব্রাদারহুডের যে মনোনীত প্রধানমন্ত্রী ছিলেন তাকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন সিসি। তিনি একটি প্রস্তাবনা দিয়েছেন যে সমন্বিত মুসলিম সামরিক জোট করতে, এটা সামরিক জোট যেটা হবে ন্যাটোর মতো। কিন্তু এটা কি আসলে বাস্তব? এটা বাস্তব না, কারণ ন্যাটোতে ইউরোপের যে বলা যায় যে ডিফেন্স গ্রুপ আছে ন্যাটো, তাদের অভিন্ন স্বার্থ আছে। তারা সকলেই রাশিয়া থেকে সুরক্ষা চায়, কিন্তু আরবদের ক্ষেত্রে কি তাই? আরবরা তো এমন না। একটি বৃহত্তর আরব মিলিটারি অথবা ন্যাটোর মতো করে একটা আরব ন্যাটো বানানো, এটা কিন্তু সম্ভব না একটা কারণে, কারণ এদের স্বার্থগত ত্রুটি আছে। ইসরায়েলের সঙ্গে এদের অনেকেরই গোপন যোগাযোগ আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে আরব বিশ্বের যে প্রধান দুটি শক্তি, একটি হচ্ছে সৌদি আরব, একটি ইরান, এদের তো শিয়া সুন্নি নিয়ে ব্যাপক মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক ধরনের সমস্যা। আর মিশরের কথা যদি বলা যায় যে মিশর খুবই সুবিধাভোগী দেশ। মিশরকে ইউএসএ $বিলিয়ন ফান্ড করে শুধুমাত্র ইসরায়েলকে স্বীকৃতি এবং ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য। পাশাপাশি জর্ডান তো অলরেডি ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে। তো আমার কাছে এটা মনে হয় না যে অদূর ভবিষ্যতেও কখনো এই ধরনের একটি বাহিনী আসতে পারে। যদি আপনি মুসলিম বিশ্বে একদম স্ট্রং মিলিটারির কথা বলেন, সেক্ষেত্রে এক নম্বরে আছে পাকিস্তান এবং মেবি 2 নম্বরেই থাকবে বাংলাদেশ। বাংলাদেশ 2 নম্বরে একটিই কারণে, কারণ বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা নেই। আসলে একটি সেনাবাহিনী তো শুধু তার জনবল দিয়ে হয় না, তার টেকনোলজি দিয়েও হয়, তার যুদ্ধাস্ত্র দিয়েও হয়। তো মনোবলের দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী অনেক এগিয়ে থাকলেও যেহেতু আমাদের পারমাণবিক অস্ত্র নেই, সেক্ষেত্রে আসলে পাকিস্তান কিছুটা এগিয়ে আছে। আরব বিশ্বের উচিত হবে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা এবং পাকিস্তানের সেনাবাহিনী ধার নেওয়া। অতীতে বিভিন্ন সময়ে পাকিস্তানের সেনাবাহিনী আরবদের সঙ্গে কাজ করেছে এবং আরবরা অর্থের বিনিময়ে পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তা নিয়েছে। তো এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ইসরায়েল গত প্রায় 72 ঘন্টার মধ্যে 7টি আলাদা আলাদা দেশে আক্রমণ করেছে। আপনি চিন্তা করে দেখুন, 2025 সালে এসে একটি এমন রাষ্ট্র যার কোনো মৌলিক ভিত্তি নেই, অন্যের জায়গা দখল করে সে রাষ্ট্র হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছে, সে 1000 বছর ধরে এস্টাবলিশড হয়ে থাকা এবং আধুনিক সভ্য মানুষের বসবাসযোগ্য 7টি আলাদা আলাদা দেশে আক্রমণ করেছে। কি আশ্চর্য ব্যাপার! পৃথিবীর অন্য কোনো দেশ যদি এটা করতো, তাহলে বিশ্ব মোড়লদের প্রতিক্রিয়া কেমন হতো? তো সত্যি কথা বলতে সক্ষমতা অনেক বড় জিনিস। আরবরা যদি নিজেরা সক্ষম না হয়, তারা কোনো অবস্থাতে ইসরায়েলকে পরাস্ত করতে পারবে না। 22টি মুসলিম দেশ মিলিয়ে ইসরায়েলকে হারাতে পারবে না। আপনি আজকে লক্ষ্য করে দেখুন, এই 22টি মুসলিম দেশের জিডিপি কত? $4 ট্রিলিয়ন নিচে। 22টি মুসলিম দেশের সেনাবাহিনীর সক্ষমতা কত? 22টি মুসলিম দেশ মিলিয়ে ইনোভেশন কি সফটওয়্যার তারা বানিয়েছে, কি টেকনোলজি ইনভেন্ট করেছে, কি এমন রেভলিউশন এনেছে যার ফলে পৃথিবী তাদের প্রতি মুখাপেক্ষী। হ্যাঁ, এটা ঠিক যে তাদের মধ্যে এখন একটা চেঞ্জ আসছে, এখন তারা অনেক বেশি ডিপ্লোমেট, আবেগ দিয়ে কাজ করছে না। তবে আমার কাছে যেটা মনে হয় যে ধীরে ধীরে যে ধরনের পরিস্থিতি যাচ্ছে এবং আরব বিশ্ব তথা মুসলমানরা যেভাবে ধৈর্যের পরিচয় দিচ্ছে, এর দুটি পার্ট। প্রথমত, ফিলিস্তিনি অসহায় মানুষদের পাশে যেভাবে দাঁড়ানো উচিত, এভাবে আরবরা আমরা কেউই দাঁড়াচ্ছি না। ইতিহাসের কাঠগড়ায় তো আমাদের দাঁড়াতে হবেই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও আমাদেরকে জবাব দিতে হবে। সেকেন্ড যে বিষয়টি, সেটি হচ্ছে যে আরবদের যেহেতু সক্ষমতা নেই, তাই তারা আবেগী হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করছে না। তবে একটা প্রিপারেশন নেওয়া উচিত, একটা প্রিপারেশন থাকা উচিত পৃথিবীর প্রতিটি দেশের। আজকে দোহার মতো একটি আধুনিক শহরে, আবুধাবিতে যদি আক্রমণ হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটি দেশের পক্ষে আক্রমণ হওয়া অসম্ভব কিছু নয়। আমাদের প্রতিরক্ষা, আমাদের সেনাবাহিনী, আমাদের এয়ার নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সেভাবেই প্রস্তুত থাকা উচিত যে কোনো বহিঃশত্রুদের থেকে নিজেকে রক্ষা করা। কারণ বর্তমানে ওয়ার্ল্ড অর্ডার বলে কিছু নেই, এখন বিশ্ব ব্যবস্থা বলে কিছু নেই। যে যখন যাকে যেভাবে পারছে বোম মারছে। আপনি আজারবাইজানের বিষয়ে ধরুন, তারপরে
রাশিয়া ইউক্রেনের বিষয়টি ধরুন, ইসরায়েল ফিলিস্তিনের বিষয়টা তো পৃথিবীর জঘন্যতম একটা বিষয়, যে একটা নিরীহ নিরপরাধ মানুষকে কিভাবে তিলে তিলে মারছে। বিশ্ব বিবেক আজকে নির্বিকার। হ্যাঁ, আরবদের চেয়ে ভালো ভূমিকা পালন করছে কিন্তু ইউরোপিয়ানরা। স্পেনের প্রধানমন্ত্রী ইসরায়েলের সঙ্গে প্রায় সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে চলে এসছে, তাদের যৌথ বিভিন্ন চুক্তি বাতিল করছে। আর্মেনিয়ার মতো দেশ ইউরোপের, তারা কঠিন কথা বলছে, কিন্তু আরবরা সেই অর্থে কিছুই বলতে পারছে না। আসলে কি, যখন কোনো জাতি অত্যাধিক ভোগবিলাসে মত্ত হয়ে নিজের অস্তিত্ব এবং নিজের স্রষ্টাকে ভুলতে বসে, তখন তার জন্য অপেক্ষা করে শুধুমাত্র অপমান, গ্লানি আর বঞ্চনা, এবং দিন শেষে ধ্বংস। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।